তৃণমূলের যে ভাঙনটা সেটা যেমন একদিকে বিধানসভায় হয়েছে, আমার মতে তৃণমূল কংগ্রেসের ভাঙনটা অপরিহার্য ছিল অনেক আগে থেকে। গৌতম দেব পদত্যাগ করে পালিয়ে গেলেন কেন? এখন পরিস্থিতি কিরকম বুঝছেন রাজ্যের পরিস্থিতি? বর্তমানে একে মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন তিনি এমন কিছু একটা আকৃষ্ট করতে পারছেন না মানুষকে। ফলের পরে শঙ্কর ঘোষের সঙ্গে কথা হয়েছে। এখন এমন একটা পার্টিতে গেছে, এইটা আমার কাছে কখনো এক্সপেক্টেড ছিল না। নমস্কার, আজকাল .in আপনাদের সকলকে স্বাগত। সদ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্যে পালাবদল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হলো বিধানসভা এবার ফের বাম বিধায়ককে দেখা গিয়েছেন, মুস্তাফিজুর রানা। আমাদের সঙ্গে এই মুহূর্তে এমন একজন রয়েছেন যাকে আপনারা সকলেই চেনেন, আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। বর্ষিয়ান বাম নেতা এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। অশোকবাবু, আপনাকে স্বাগত। আজকাল .in প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, শরীর কেমন আছে? অনেকটা ভালো হবে। ডাক্তার কি বলছেন? অনেক ইমপ্রুভ করছে, অনেকটাই ইমপ্রুভ করে গেছে। আর কয়েকদিন পর থেকে আস্তে আস্তে বেরোনো শুরু করবো। আচ্ছা, একদম প্রসঙ্গে আসি সরাসরি, যে নির্বাচন হয়েছে, একটা ক্ষমতার পালাবদল হয়েছে, তো এখন পরিস্থিতি কিরকম বুঝছেন? রাজ্যের পরিস্থিতি কিরকম দেখছেন? রাজ্যে তো আমার মনে হচ্ছে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যে একটা সরকারি দল হিসাবে ক্ষমতায় এসছে বিজেপি। বিরোধী দল বলতে তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েছিল, কিন্তু এটা কম না। একটা বিরোধী দল হিসাবে 80টা আসন, আমরাও বিরোধী দলে ছিলাম, কোনোদিন 80টা আসন পাইনি। কিন্তু তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েও তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে গেছে। একদল, তাদের মধ্যে একদল প্রায় বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। আর কিছু কয়েকজন হয়তো সামান্য কয়েকজন একদম গোটা কয়েক। বিধানসভাতেও এখনো পর্যন্ত বিরোধী দলের কোনো ফাংশন নেই। সেই হিসাবে বামপন্থীদের কাছে কিন্তু একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়েছে, একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। এই অবস্থাতে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে বিরোধী হিসাবে যেটা পালন করতে পারে সেটা বামপন্থীরা পারে। হ্যাঁ, এখন যতটুকু বিরোধী দলের ভূমিকা পালন করছে কিন্তু বামপন্থীরাই করছে। শুধু আমি বিধানসভায় বলবো না, ময়দানেও একেবারেই তাই। আমি এই প্রসঙ্গেই আসতাম যে এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে বামফ্রন্ট বিরোধী ভূমিকা পালন করতে পারে, খাতায় কলমে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, একদিকে আরো যা কুণাল ঘোষ এবং যারা কালীঘাট তৃণমূল যেটাকে বলা হচ্ছে। সেখানে বামফ্রন্টের ভূমিকা কি হওয়া উচিত? বামফ্রন্টকে দুটো লড়াই করতে হবে। একটা লড়াই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে বিরোধী ভূমিকাটা পালন করতে পারছে না, কার্যত তারা আত্মসমর্পণ করছে বিজেপির কাছে। সুতরাং একদিকে আমাদের বিরোধী দলের একটা ভূমিকা পালন করতে হবে। এই বিরোধী দলের ভূমিকাটা যেমনিভাবে তৃণমূল কংগ্রেসের যেমন বিরোধিতা করতে হবে, ঠিক তেমনিভাবে আরও জোরালোভাবে বিরোধিতা করতে হবে বিজেপি। এটা কি সুযোগ বলতে পারছেন বামফ্রন্টের কাছে? তাহলে এতদিন যেটা ছিল একেবারে, কারণটা হচ্ছে এতদিন পর্যন্ত মানুষ মনে করতো বিজেপি বিরোধী পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন কিন্তু মানুষ আর বিজেপি বিরোধী পার্টি, তৃণমূল কংগ্রেসকে বিজেপি বিরোধী পার্টি বলে মনে করছে না। আবার কেউ কেউ মনে করতো যে তৃণমূল বিরোধী পার্টি হচ্ছে বিজেপি, এখনও সেটা আর মনে করবে না। স্বাভাবিকভাবে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে ময়দানে আন্দোলনের ক্ষেত্রে, আবার বিধানসভায় যত কম শক্তি থাকুক না কেন, জোরালোভাবে মানুষের দাবিগুলোকে তুলে ধরার ক্ষেত্রে, এদের ত্রুটি বিচ্যুতি, দুর্নীতি, অপদার্থতা এগুলোকে তুলে ধরার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারার একটা বিরাট সুযোগ এসছে কিন্তু বামপন্থীদের কাছে। সেখানে যেটা নতুন প্রজন্ম রয়েছেন সে তারাই তো এখন লিড করছেন, দেখতে পাচ্ছি আমরা রাজ্যে বামফ্রন্টের নতুন প্রজন্ম যেটা, তো সেখানে তাদের ভূমিকাও কি এই বিরোধীর ভূমিকাটা পালন করা উচিত? আপনি তো অনেক বছর ধরে করছেন। বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, জনগণের দাবি দাওয়াগুলিকে তুলতে হবে এবং আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে। দুটো, পার্লামেন্ট এবং নন পার্লামেন্ট, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে, দুটো ক্ষেত্রেই বামপন্থীদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো এই যে তৃণমূলের যে ভাঙনটা সেটা যেমন একদিকে বিধানসভায় হয়েছে, আবার লোকসভাতেও আমরা দেখেছি যে 20 জন সাংসদ NPCI বলে একটা পার্টি রয়েছে, সেইখানে জয়েন করেছেন। তো
এই যে 29 সালে যে ভোটটা রয়েছে, লোকসভা ভোট রয়েছে, সেখানেও কি বামীদের কাছে একটা সুযোগ রয়েছে? বিরাট বিরাট সুযোগ। মানুষ কিন্তু তৃণমূলকে, সে কালীঘাটি হোক আর হচ্ছে কি ঋতব্রতই হোক, হুম। কোনো ক্ষেত্রে কিন্তু মানুষের আর তৃণমূলের ওপরে কোনো আস্থা নেই। কিন্তু সময় একটা আসবে যে মানুষের কিন্তু বিজেপির উপরেও আস্থা থাকবে না। এখনও মাত্র 2 মাস হয়েছে, বলা যায় না। হুম। কিন্তু আমার অন্তত যা অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু বিজেপি বা বর্তমান যারা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, আমি অনেক মানুষ কিন্তু বলা শুরু করেছে, তারা সেভাবে কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না। এই পশ্চিমবঙ্গে তো অনেক মুখ্যমন্ত্রী মানুষ দেখেছে, সেটা কিন্তু বর্তমানে যাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন, তিনি এমন কিছু মানুষের মধ্যে একটা কী বলবো, একটা আকৃষ্ট করতে পারছেন না মানুষকে কিন্তু এখনো পর্যন্ত। তো আপনি একটু আগে বললেন যে এখনই বলা যায় না তাড়াতাড়ি হয়েছে, সেটা মানুষে কি তাড়াতাড়ি না, বিচার আমি বলতে করছেন? চাইছি এখনো সবটা হয়তো বলা যায় না, হ্যাঁ, কিন্তু অনেক মানুষ মনে করছে মনে করছেন যেভাবে তারা আশা করেছিল, যেভাবে মানুষ তাদেরকে পরিবর্তন ভোট যেভাবে দিয়েছে চেয়েছে। পরিবর্তনের নাম করে, কিন্তু সেইটা আমার মনে হয় মানুষের মধ্যে সেই আস্থাটা কিন্তু বিজেপি কিন্তু আমার মনে হয় সেই আস্থার প্রতি যে একটা মর্যাদা দেবে, এখনও তাদের পারফরমেন্সের মধ্য দিয়ে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আপনি তো ব্রিগেডিয়ারি একসময় বলেছিলেন যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, হ্যাঁ, তো সেখান থেকে এই পরিস্থিতিতে তাহলে আপনার মতে বামেরা দিশা দেখাতে পারবে? অবশ্যই পারবে। কারণ হচ্ছে দিদিকেও দিশা দেখাতে পারে তো বামেরাই পারবে, সেটা আমি বিশ্বাস করি। আর বামেদের কারণটা তৃণমূল কংগ্রেসই হোক আর বিজেপি হোক, তাদের যে আদর্শ না, সেই আদর্শের সঙ্গে বাংলার যে রাজনৈতিক যে আদর্শ, মানুষের যে দৈনন্দিন আদর্শের সঙ্গে খুব বিরাট পার্থক্য আছে। বাম বাম বাংলার মানুষটা মোরালেস তারা বামপন্থী আদর্শে বিশ্বাস করে বহুদিন থেকে। সুতরাং আমার তো মনে হয় যদি বামপন্থীরা খুব সিরিয়াসলি মানুষের কাছে এই ইডিওলজিক্যাল দিকগুলো, বামপন্থীদের যে ইডিওলজিক্যাল দিকগুলো, আবার তৃণমূল কংগ্রেসের অআদর্শিক দিকগুলো, আবার বিজেপির যে ধর্মীয় যে আদর্শের কথা তারা বলে মানুষের সমর্থনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেইটাতে বিশ্বাস মানুষ রাখবে না। বিশ্বাস রাখবে কিন্তু বামপন্থী আদর্শের প্রতি বলে আমার বিশ্বাস হয়। আপনি যে বলছেন এই যে দৈনন্দিনভাবে মানুষের কাছে পৌঁছানো, সেটা কি এতদিন কোথাও ল্যাক করছিল, কোথাও কি? কিছুটা তো ল্যাগ তো হয়েছেই অবশ্যই, তো সেটা আস্তে আস্তে অনেকটাই উন্নতি হয়েছে। তবে এটা খুব আনফর্চুনেট যে আমরা অনেক আন্দোলন করার পরেও কিন্তু যেভাবে আমাদের সমর্থনটা লাস্ট পার্লামেন্ট অ্যাসেম্বলি ইলেকশনে, বিধানসভা ইলেকশনে আমাদের পাওয়া উচিত ছিল, সেটা আমরা পাইনি। তার মানেটা হলো যে আমাদের যেমনিভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোরালোভাবে আমাদের যেমন আমরা বলেছি, ঠিক তেমনিভাবে বিজেপির বিরুদ্ধেও কিন্তু মতাদর্শগতভাবে একই রকমভাবে আরও জোরালোভাবে বলা উচিত ছিল। কিন্তু এটা মনে রাখতে হবে যে মানুষ কিন্তু প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের মানুষ যেমন তৃণমূল কংগ্রেসকে চাইবে না, বিজেপিকেও মনে হয় না বেশি দিন চাইবে বলে আমার মনে হয় না। আমি একটু উত্তরবঙ্গের প্রসঙ্গে আসি এবার। আপনি শিলিগুড়িতে বহুদিন কাজ করেছেন। গৌতম দেব নিজে বলেছিলেন যে অশোকদা কাজ করেছেন এটা কোনোভাবেই বলা যায় না, কাজ করেননি এটা বলা যায় না। তো সেক্ষেত্রে এই নতুন সরকার, সেখানে তাদের কাছে কি আশা করছেন? শিলিগুড়ির কোন কোন জায়গায় এখন উন্নতির দরকার, উন্নয়নের দরকার, বা উত্তরবঙ্গে কোথায় কোথায় উন্নয়নের দরকার? না, সামগ্রিক উত্তরবঙ্গে অনেক কিছু দরকার, শিলিগুড়ি তো দরকারই। উত্তরবঙ্গের জন্যে যে একটা বড় উন্নয়নের জন্য নর্থ ইস্টার্ন কাউন্সিলে যে সমস্ত বিশেষ সুযোগ সুবিধাগুলো দেয় কেন্দ্রীয় সরকার, ডোনিয়ার বলে একটা আছে, তার মধ্যে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করতে হবে। আর উত্তরবঙ্গের যে প্রাকৃতিক যে পরিবেশ যেটা আছে, বাস্তুতন্ত্র যেটা আছে উত্তরবঙ্গের, তার যে ভাষাগত বৈচিত্র্য আছে, জাতিগত বৈচিত্র্য আছে, সাংস্কৃতিক একটা বিরাট বৈচিত্র্য আছে। উত্তরবঙ্গের একটা বড় সমস্যা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, একেবারেই হচ্ছে না এখানে, একেবারেই না। কৃষি এখানে একেবারেই লাভজনক না, অনেক চা বাগান বন্ধ হয়ে আছে। এখানে মানুষ চায় একটা প্রোডাকশন বেস বড় ইন্ডাস্ট্রি। তো সেইগুলো না করে শুধুমাত্র উত্তরবঙ্গের ভোটটা বিজেপি গত 2019 সাল থেকে পেয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বিজেপিকে অনেক ভোট দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তো ছিল তখন দিল্লিতে, এই যে এখানে এতজন এমপি ছিল,
কোনো কিছু, কোনো বিজেপির কোনো এমপিদের কোনো বড় ভূমিকা আছে নাকি? এখন তো অনেকজন মন্ত্রীও অনেকজন মন্ত্রী হয়েছে। হয়েছেন। সেই মন্ত্রীদের কাছ থেকে কিন্তু আমিও মন্ত্রী ছিলাম 20 বছর, আমিও 6 বছর ছিলাম মেয়র ছিলাম, কিন্তু আমি তো কখনো বলিনি যে আমি যখন মেয়র ছিলাম তখন আমি এই কথা বলিনি যে আমি সরকারি দলের মেয়র না, সেজন্য কাজ করতে পারবো না, বলিনি। আমি কি বাধার মধ্যে কাজ করেছি, এত বাধার মধ্যেও কিন্তু উন্নয়নের কাজ করেছি, প্রতিটা শিলিগুড়ি শহরের মানুষ স্বীকার করে সেটা। আমি তো পদত্যাগ করিনি, পালিয়েও যাইনি, কিন্তু গৌতম দেব পদত্যাগ করে পালিয়ে গেলেন কেন? এইটা আমি কখনোই এটা মনে করি। আবার আবার যদি বলা যায় যে কীভাবে বিরোধী দলের থেকেও সরকারি দলের থেকে কীরকমভাবে উন্নয়নের কাজ করা যায় সেটা শিলিগুড়ি মানুষ দেখেছে। আবার বিরোধী দলের থেকেও কিন্তু প্রচুর কাজ করেছি আমরা, প্রচুর দাবি আমরা আদায় করেছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। তো আমি একটুখানি অন্যদিকে যাচ্ছি, ভাঙনের কারণটা কি? এইভাবে দেখছি আমরা বিধানসভা নির্বাচনে হারের পরই কাউন্সিলর হোক বা একদম স্থানীয় স্তরে হোক পরপর ভাঙন হচ্ছে। সেটা তো একদিকে বিধায়করা তো হয়েছেই, তো এই যে সারা রাজ্য জুড়ে পরপর কাউন্সিলররা চলে যাচ্ছেন, গোটা তৃণমূল কংগ্রেস দলটা একের পর এক ভেঙে যাচ্ছে, সেটার কারণটা কি হতে পারে? আমার মতে তৃণমূল কংগ্রেসের ভাঙনটা অপরিহার্য ছিল অনেক আগে থেকে। আমি নিজে বরং যেটা বোঝার চেষ্টা করছি সবসময়তেই, যে তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় থাকলো কীভাবে? যে পার্টিটা 2021 সালে এত ভোট পেল, 2024 সালে লোকসভাতে কত ভোট পেল, 2 বছরের মধ্যে এত আনপপুলার হয়ে গেল কেন? তারপরে সত্যি সত্যি আনপপুলার ছিল, কোনো একটা কারণে হয়তো মানুষ সেটা ধরতে পারে, কিন্তু মানে তারপরেও কিন্তু তৃণমূল কিন্তু 80টা সিট পেয়েছিল। সুতরাং সেই জন্যে যে তার মানেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে একটা মানুষের অসন্তোষ ক্ষোভটা ভীষণভাবে ছিল, যেটা বামপন্থীদের আরও ভালোভাবে বোঝা উচিত ছিল। কারণটা হচ্ছে বামপন্থীদের লড়াইটা যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমনিভাবে আমরা করেছি, তেমনিভাবে বিজেপির বিরুদ্ধে ঠিক একই রকমভাবে আমাদের করা উচিত ছিল। বামপন্থীদের কাছে আমরা যদি এইরকম একটা বার্তা দিতাম, আমরাই একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারি, আবার বিজেপির বিরুদ্ধে আমরাই লড়াই করতে পারি। তৃণমূল একটা অআদর্শিক পার্টি, কিন্তু বিজেপি যতই আদর্শিক পার্টি হোক না, সিপিএম একটা আদর্শিক পার্টি। সেই জন্যে আসল লড়াইটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সিপিএমই করতে পারে, বামপন্থীরা। আপনি এটা আদর্শ নিয়ে বলছিলেন, বিজেপির তো একটা আদর্শ রয়েছে, এই বিদেশি আদর্শটা তো দক্ষিণপন্থী আদর্শ, যে আদর্শের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পরম্পরা নেই, এটা কখনো নেই, কোনোদিন নেই। তৃণমূলের তো আক্ষরিক অর্থে সেরকম কোনো আদর্শ, অআদর্শিক পার্টি। সেক্ষেত্রে সেটাই কি একটা ভাঙনের কারণ হতে পারে? অবশ্যই দীর্ঘদিন পর্যন্ত কিছু ভাতা দিয়ে আর কিছু নানা ধরনের মানুষকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, নানা রকমভাবে যেটা করেছে, এটা কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু দীর্ঘদিন হতে পারে না। আমার তো মনে হয় এটা মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের আরও আগেই বোঝা উচিত ছিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন মানুষ 2 বছর আগেও মানুষ বোঝেনি এটা? 21 সালেও এত ভোট দিয়েছে, 24 সালেও তারা এত ভোট পেয়েছে, তাহলে এই 2 বছরের মধ্যে যে মানুষ বুঝতে পারলো, এইটা যে বুঝতে পারলো মানুষ, এই জায়গাটা আমাদের খতিয়ে দেখা দরকার। কীভাবে মানুষ এটা বুঝতে পারলো, আর 2 বছর আগে কেন বুঝতে পারলো না কেন? আমরাই বা বুঝতে পারলাম না কেন যে এত আনপপুলার তৃণমূল কংগ্রেস? বিজেপির মতন একটা, যাদের প্র্যাকটিক্যালি কোনো পারফরমেন্সই নেই, এতদিন ধরে কেন্দ্রে তারা সরকারে আছে, কোনো পারফরমেন্স, কী পারফরমেন্স তাদের আছে? তারপরে তারা বিজেপি একটা প্র্যাকটিক্যালি কমিউনাল পার্টি, একটা সাম্প্রদায়িক পার্টি, সেই পার্টিকেই বা মানুষ ভোট দিল কেন? তারপরে তৃণমূল কংগ্রেসের উপরে মানুষের এত রাগ ছিল, এত ক্ষোভ ছিল, তারা মনে করেছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে, সেই জন্য বহু মানুষ ভোট দিয়ে দিয়েছে। সেই জায়গাটা বামেরা তো নিতে পারতো, সেইটাই তো নিতে পারতো, নিতে পারলো না কেন? এটা আমাদের ভীষণভাবে করতে হবে না, এটা আমাদের রিভিউ করতে হবে, ভাবতে হবে। এখন কি তাহলে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই হওয়া উচিত বামেদের? অবশ্যই বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের নীতিগুলোর বিরুদ্ধে লড়াই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এতটুকু আমাদের কোনো দুর্বলতা দেখা ছিল না একেবারে। এখন তো মাত্র 1.5-2 মাস মাত্র সরকারে এসে, সবটা না হলেও বিকল্প কথা, যেমন আমরা এখন এই যে জীবিকা চ্যুত করা হচ্ছে বা স্থানচ্যুত, আমি আসতাম এই প্রসঙ্গে। আপনি তো নিজে ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী, তো সেখানে একটা নগরকে ঢেলে সাজাতে গিয়ে বেলা নগরের উন্নতির জন্য যেরকম বলা হচ্ছে, একের পর এক স্টেশন হোক বা বিভিন্ন জায়গা হোক, ইতিমধ্যে কলকাতা কর্পোরেশন
শিয়ালদা ব্রিজের তলায়, যাদবপুর সুকান্ত সেতুর তলায় সমস্ত হকারদের নোটিশ দিয়ে দিয়েছে। তো সেই হকার উচ্ছেদ কি একটা নগর উন্নয়নের মানে নগরে কি উন্নতি করতে পারেন, ঢেলে সাজাতে পারে? আজকের দিনে না একবিংশ শতাব্দীতে নগরায়নের নীতিটা হবে অন্তর্ভুক্তিমূলক নগরায়ন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। তারা যে নীতিটা নিয়েছে না, পরিষ্কার তারা বলছে প্রায় 30% মানুষকে বাদ দিয়ে ওরা উন্নয়ন করবে। এটা কখনো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে পারে না। তারা পরিষ্কারই বলছে এখানে এদের নামে রাস্তা থাকবে, আরেকটা ধর্মের নামে রাস্তা থাকবে না। পরিষ্কারই তো বলছে। সেভাবে এইভাবে কোনোদিন কোনো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে পারে না। মুখে তারা বলছে কি সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কার্যত তারা ওটা এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট করার কথা বলছে। একটা মানুষকে ঘৃণা এবং বিদ্বেষই তাদের রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার। আপনি হকার উচ্ছেদ নিয়ে বলছিলেন, তো সেক্ষেত্রে এই যে বলছিলেন যে 30% লোককে মানুষকে বাদ দিয়ে উন্নয়ন হচ্ছে, তো সেক্ষেত্রে এর বিকল্প ব্যবস্থা কি হওয়া উচিত? ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে। মুখে তারা বলছে সকলের জন্য উন্নয়ন, সকলেরকে নিয়ে, আর কার্যত মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন এমনকি একটা রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে তো দুটো কমিউনিটি কথা বলেছে যে এদের নাম কোনো মতেই থাকবে না, যেমন স্টেশন থাকবে না, এরকম কোনো কিছু ঐতিহাসিক কোনো কিছুই থাকবে না। তো এইটা কখনো কাম্য ছিল না, এটা বাংলার কখনো এটা বাংলার রাজনীতি না। বাংলার সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম সবাইকে নিয়েই তো বাংলা। সেটা যেভাবে একটা মুখ্যমন্ত্রী বা তার যে অন্যান্য মন্ত্রীরা যে ভাষাতে কথাগুলো বলছেন, এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কখনো এরকমভাবে, সেটা উত্তরপ্রদেশের কালচার হতে পারে, এটা মধ্যপ্রদেশের কালচার হতে পারে, এটা বাংলার কখনো কালচার ছিল না। কিন্তু বাংলাতে আমার খারাপ লাগে, বহু মানুষকে আমি দেখছি, সাধারণ মানুষ যারা কোনোদিনই এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করতো না, আমি দেখছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, লেডি বেগম কলেজে, যাদবপুর ইউনিভার্সিটিতে এদের বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন আলোচনা সভা হচ্ছে, অনেক বুদ্ধিজীবীরাও সেখানে কিন্তু যাচ্ছে। সেইটাই আমার খুব আশ্চর্য লাগছে যে এটা পশ্চিমবঙ্গে তো এরকম, এটা পরম্পরাটা তখন ছিল না, এটা হচ্ছে কেন? সাধারণ মানুষের তারা কি মানসিকভাবে কোনো পরিবর্তন হচ্ছে, বা তারা, আপনি কি বলতে চাইছেন যে ব্রেন ওয়াশ হচ্ছে? আমি বলছি না ব্রেন ওয়াশ বলতে না, পশ্চিমবঙ্গে এত তাড়াতাড়ি ব্রেন ওয়াশ হবে কেন? হওয়া উচিত না। কিন্তু পশ্চিমবঙ্গে মধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা প্রচণ্ডভাবে অ্যান্টি তৃণমূল কংগ্রেস একটা মনোভাব ছিল। সেটা 2024-এও ছিল, 2021-এও ছিল, কিন্তু তখনও কিন্তু বিজেপি প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু ভোট পেয়েছে, 19 সালেও কিন্তু পেয়েছে। তা সত্ত্বেও মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে কিন্তু ভোট দেয়নি। 21-এ তো ছিল 77টা, তো বিরোধী হিসেবে বিজেপি একসময় যেখানে বাংলায় কোনো রকম মানে অস্তিত্ব ছিল না, সেখান থেকে প্রথমে একটা আসন, তারপরে 3টে আসন, তারপরে 77, সেখান থেকে 208। তো সেই 77টা আসন তো নেহাত কম নয় বিরোধী হিসেবে। বলছি তাই তো, বিজেপি যে আসনটা পেয়েছে আগের বার, তার পার্সেন্টেজ অফ ভোট তো বিজেপির ভালোই ছিল। এইটা কেন হলো? এটা আমার মনে হয় দুটো কারণ। এটা যেমন মানুষ যেমন তৃণমূল কংগ্রেসকে অপছন্দ করছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের স্টাইল অফ ফাংশন গভর্নমেন্টে, তার যে করাপশান এবং তাদের মন্ত্রিসভা, তাদের যে এখন তো বেরোচ্ছে আর কত ধরনের যে করাপশান, এইটা কিছুতেই তৃণমূল কংগ্রেসকে মানুষ মেনে নিতে পারছিল না। বামপন্থীদের একটা আমার মনে হয় দুর্বলতা ছিল, তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিকল্প যে বামপন্থীরা, এই বিকল্পটা আমরা যেভাবে আমাদের তুলে ধরা দরকার ছিল সেভাবে আমরা তুলে ধরতে পারিনি। ইস্যু তো অনেক ছিল, যে ইস্যুগুলোর বিরোধিতা বিজেপি করেছে সেগুলো তো বামপন্থী। সেটাই তো বুঝি, সেই বিষয়ে আমরা অনেক সময় দেখা গেছে কি, আমরা যেমন তৃণমূল কংগ্রেসকে প্রচণ্ডভাবে বিরোধিতা করেছি, আবার আমরা হয়তো বিজেপিকেও কিন্তু প্রচণ্ড কিন্তু আমরা বিরোধিতা করেছি। আবার বহু মানুষ চেয়েছিল যেভাবে হোক তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। তখন কিন্তু আমার মনে হয় যে আমরা যে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছি,
আবার বিজেপিও যে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে, এই দুটোকে এক জায়গাতে চলে এসছে, এই দুটো এক জায়গায় চলে এসছে। অর্থাৎ মানুষ মনে প্রাণে চেয়েছে যেভাবে হোক তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কিন্তু আপনাদের বিরোধিতা আর বিজেপির বিরোধিতা দুটো তো আলাদা, অনেক পার্থক্য অনেক আছে, পার্থক্য। কিন্তু সেটা মানুষকে যে আমরা আমি ইলেকশনের পরেও দেখেছি বহু বামপন্থী চিন্তাধারার মানুষ তারা প্রকাশ্যে স্বীকার করেছে, হ্যাঁ তৃণমূলকে হারাতে গিয়ে আমি ভোট দিয়েছি বিজেপি, এরকম বলেছে তারা। সেইটাই আমাদের কাছে খুব গভীরভাবে ভাবতে হবে, এটা হবে কেন? বাংলাদেশ হচ্ছে বাংলা দেশের 47 সালে দেশ স্বাধীনতা হয়েছে, এত বড় বড় দাঙ্গা হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই আরএসএস তারা গান্ধীজিকে হত্যা করেছে। এবং তারপরে হচ্ছে আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি মন্ত্রী ছিলেন নেহরু মন্ত্রিসভা, প্রথম যে মন্ত্রিসভা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তিনি কিন্তু তার কিন্তু মন্ত্রীও ছিলেন। এবং কোনো দিনই কিন্তু পশ্চিমবঙ্গে এত কিছু করার পরেও কিন্তু পশ্চিমবঙ্গে কখনোই কিন্তু হিন্দু মহাসভা বা জনসভা একবার দুবার একটা সিট পেয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি 52 সালে লোকসভা নির্বাচনে জিতেছিলেন, 53 সালে যিনি মারা গেলেন 53 সালে, তখন যে বাই ইলেকশন হলো তখন কিন্তু কমিউনিস্ট পার্টির সাধারণ গুপ্ত জিতেছিলেন। আমি একটা দুটো তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি 2 সিট পেয়েছিল, তপন সিংহার আর বোধহয় সম্ভবত একজন মুখার্জি কৃষ্ণনগরে। কিন্তু বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভাতে সিট পায়নি বললেই চলে। অর্থাৎ বিজেপি কখনই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের কোনো ভূমিকাই ছিল না। লাস্ট যে 1946 সালে যে ভোট হয়েছিল, বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটির আসনে সামান্য কয়েকটা ভোট কংগ্রেসই পর্যন্ত তাকে সাপোর্ট করেছিল। এবং কংগ্রেস যতটুকু শ্যামাপ্রসাদের মুখার্জির যে ভূমিকাটা ওই সময় ছিল সেটা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, একেবারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু এটা মনে রাখতে হবে, তার সত্ত্বেও আমি বলবো বামপন্থী যে ক্লাস মুভমেন্ট এটা কিন্তু ভীষণভাবে কিন্তু এগিয়ে গেছে। কত অল্প, এমনকি কংগ্রেসেরও যে রাজনীতি, যে উচ্চবর্ণের হিন্দুত্বের যে রাজনীতি, সেটা কংগ্রেসও কিন্তু শুরু করেছিল। কংগ্রেসে কিন্তু যে দেশ ভাগ যতটা না শ্যামাপ্রসাদ মুখার্জির দাবি করেছে, তার থেকে অনেক বেশি দাবি করেছে কিন্তু এই কংগ্রেসই। তারাই বলেছিল আলাদা পশ্চিমবঙ্গ করার জন্য। এবং এমনকি বাংলার যে ভদ্রলোক সমাজ, যেটা নিয়ে জয়া চ্যাটার্জি যে বইটা লিখেছেন, ভদ্রলোক সমাজ পর্যন্ত ভীষণভাবে একটাই চেয়েছে, আমরা আর কোনো মতেই পশ্চিমবঙ্গ এমন কোনো বাংলা চাই না যে বাংলাদেশ কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হবে বা মুসলমান প্রধানমন্ত্রী হবে। এটাই ছিল কংগ্রেসের মূল কথা। এবং কংগ্রেসরা কেন বড় বড় যদুনাথ সরকারের মতো মানুষ, সুনীতি চট্টোপাধ্যায়ের মতো মানুষ, তারাও সকলেই কিন্তু বাংলা ভাগ চেয়েছে। 1905 সালে রবীন্দ্রনাথ সহ ভদ্রলোক সমাজজন কোনো মতেই তারা বাংলা ভাগ চায় নাই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই বাংলার বুদ্ধিজীবীরা বাংলা ভাগ করতে হবে, এইটাই ছিল একটা। এটা নিয়ে মিটিং করেছে, প্রায় 500 মিটিং করেছে কংগ্রেস, শ্যামাপ্রসাদ মুখার্জিও মিটিং করেছে। তা মানেটা প্র্যাকটিক্যালি এইটা তারপরেও কিন্তু 67 সালে কিন্তু বামপন্থীরা জিতেছিল যুক্তফ্রন্ট সরকার, 69 সালে যুক্তফ্রন্ট সরকার, 77 সাল থেকে 34 বছর যুক্তফ্রন্ট বামফ্রন্ট সরকার ছিল। এই যে দীর্ঘ সময় একটা ক্ষমতায় বামফ্রন্ট ছিল, তারপরে এখন আপনি বলছেন যে আবার একটা সুযোগ রয়েছে, সেখানে বর্তমান যে প্রজন্ম তারা তো তাদের কাছে কি মানে বার্তা দেবেন আপনি, কি হওয়া উচিত? বর্তমান প্রজন্মের কাছে জনগণের যেমন আনএমপ্লয়মেন্ট একটা বড় প্রবলেম, প্রাইস রাইজ, যেমন গ্রামের কৃষকদের তাদের যে উৎপাদিত জিনিসপত্রের দাম পাওয়া, এই যে সমস্ত বিষয়গুলো, ডেমোক্রেসি এটা একটা বড় বিষয়, এই যে উচ্ছেদ হচ্ছে, এই যে জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, বেকারদের চাকরি বাকরি হচ্ছে না, এই সমস্ত শিক্ষা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এইগুলো হয়েছে সব তৃণমূল কংগ্রেসের জন্য। এবং বহু মানুষ সে কথাটা বলছে। কিন্তু আমার আশ্চর্য লাগে এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস 15 বছর থাকলো কীভাবে? তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থাটা, যেখানে একজন বহু মানুষ দেখে তৃণমূলে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, সেই তো বলছি। আবার এখান থেকে কিছু মানুষ যারা একদম সংখ্যাটা খুব কম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো রয়েছেন, এখান থেকে সুযোগ আছে তৃণমূলের কাছে কামব্যাকের?
তৃণমূলের কামব্যাক খুব কঠিন আছে, তৃণমূলের কামব্যাক খুব কঠিন। এমনকি ঋতব্রতরা তারা যে নতুন তৃণমূল কংগ্রেস করেছে এইটা প্র্যাকটিক্যালি সারেন্ডার টু বিজেপি, একেবারে বিজেপি স্যান্ডার। এদের যে এক একজন নেতারা যেভাবে বক্তৃতা দিচ্ছে এটাই খুব আশ্চর্য লাগছে। আবার মমতা তারা তো ব্যানার্জি বলছেন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। বলছিল হচ্ছে কত মমতা ব্যানার্জি থাকবে না, মমতা ব্যানার্জি হারসেলফ অলরেডি শি হ্যাজ লস্ট মানে হার পপুলারিটি। যে পপুলারিটা ছিল তার বিন্দু মাত্র। মমতা ব্যানার্জি এখন যে বিভিন্ন প্রোগ্রাম করে কজন লোক আসে একেবারেই। আমরা তো বলছি এইখানে বাম এবং গণতান্ত্রিক শক্তি পশ্চিমবঙ্গের একটা বিরাট সম্ভাবনা আছে, তাদেরকে সেভাবে ভাবতে হবে। কিন্তু সেই ভাবনাটা শুধু তৃণমূল কংগ্রেস বিরোধিতা করলে চলবে না, একই রকমভাবে বিজেপির বিরুদ্ধে শুধু ইলেকট্রালি না, শুধু নির্বাচনের মতো থেকে পলিটিক্যালি এবং ইডিওলজিক্যালি তিনটেভাবেই কিন্তু বিজেপির বিরুদ্ধে কন্টিনিউয়াস লড়াই করে যেতে হবে। এবং মানুষকে বিজেপির বিপদটা কী, ইডিওলজিক্যাল বিপদটা কী, যে এই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা বড় পার্থক্য হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা ডমিনেন্স করে, যেটা গ্রামসি বলেছিলেন। গ্রামসি কী বলেছেন? গ্রামসি বলেছিলেন একদল মানুষ তার প্রভুত্ব করে, ডমিনেন্স করে, হিংসার আশ্রয় নিয়ে মানুষের উপরে তারা বাধ্য করে, তাদেরকে সমর্থন আদায় করে। আরেক দল নীরবে কোনো মারধর না করে মানুষের কনসার্ন আদায় করে নেয়, এটাকে বলা হচ্ছে কালচারাল হেজিমনি। সেইটা বিজেপি এটা যে করছে এইটাই আমরা ধরতে পারিনি। তৃণমূলকে ধরতে পেরেছি যে মারধর করছে, নীরবে থেকে যে মানুষের নীরবে কনসেন্ট্রেটে সম্মতি নিয়ে নিচ্ছে মানুষের। অদ্ভুত ব্যাপার, এতদিন ধরে বামপন্থী করেছে বহু লোককে আমি দেখেছি, তারা নীরবে বিজেপির প্রতি সম্মতি দিয়ে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের ভাবতে হবে। এই যে বর্তমানে আমি খাতায় কলমেই বলছি যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, পরবর্তীকালে সূর্যকান্ত মিশ্র ছিলেন, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী, বর্তমানে বিরোধী আসনেই ভাঙন দেখা যাচ্ছে। তো সেটা কি রাজ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে? খুব ক্ষতিকারক। যেভাবেই হোক না, মানুষ তো তাদেরকে বিরোধীদের বসে রায় দিয়েছে, সেই রায়টা তো তাদের দলে সবাইকে মেনে নেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী নিজেই প্রথমে না মানা শুরু করলেন, তারপরে অন্যেরও তো একই অবস্থাটা হলো। অ্যাকচুয়ালি 80টা সিট যদি সত্যি তারা বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতো, যদি তাদের ইচ্ছে থাকতো, তাদের 80টা সিট নট এ ম্যাটার অফ জোক। কিন্তু আমরাও কখনো কিন্তু সূর্য মিশ্র যখন বিরোধী দলের নেতা হয়েছিলেন 55 না 56টা সিট পেয়েছে। সেই জায়গাটা থেকে আপনি বলছেন যে ক্ষতিকারক হতে পারে। সেটা তো ক্ষতিকারক তো বটেই। মানুষ তো ভোট দিয়েছে যখন, তাদের ভোটের রায়টা তো মেনে নেওয়া উচিত। মমতা ব্যানার্জির তো মেনে নেওয়া উচিত ছিল। উনি কী সব কথাবার্তা বলা শুরু করলেন, এটা বিশ্বাসযোগ্য কখনো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী মতামত আপনার? আমি তো বলেছি অন্য কোনো রাজনৈতিক নেতাই না। পশ্চিমবঙ্গের যেরকমভাবে আজকে বিজেপির একজন মুখ্যমন্ত্রী হয়েছে, এটার সঙ্গে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, তার যে পরম্পরা যুক্ত নয়। অভিষেক ব্যানার্জি যেভাবে একটা রাজনৈতিক নেতা হয়েছেন, সেটা কোনো মতে আমি বলছি যে 1% আমার কাছে তার নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। তিনি কোনো পশ্চিমবঙ্গের রাজনীতির পরম্পরার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, তার কোনো কন্ট্রিবিউশনই নেই। সে ছাত্র আন্দোলন করে নাই, যুব আন্দোলন করে নাই, কৃষকের আন্দোলন করে নাই। শুধুমাত্র প্রশাসনকে, সরকারকে ব্যবহার করে সে 8 লাখ 9 লাখ ভোটে জিতেছে। বহুদিন আগের থেকে যদি এইরকম রাজনীতি না থাকা উচিত ছিল। এটা তৃণমূল কংগ্রেস দলে বহুদিন আগেই এই প্রশ্ন তোলা উচিত ছিল। আরে তো বলবো, মমতা ব্যানার্জি তো আন্দোলন করেছে একসময়তে আন্দোলন করেছে, বহু আন্দোলন করেছে। সেরকম আন্দোলন ওর কোনো ইতিহাস নেই, কিচ্ছু নেই। এবং ওর এই যে তার মানুষের মধ্যে একটা বার্তা গেছে, বোধহয় ও ছেড়ে দিয়ে বোধহয় ও মুখ্যমন্ত্রী, সেটাও মানুষ ভালোভাবে নেয়নি। এটা ভালোভাবে নেয়নি, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা। আচ্ছা, আমি একদম বেশিক্ষণ আর আমাদের সাথে সময় নেই। উত্তরবঙ্গের পরিস্থিতি একদম শেষে আসি। ভোটের হাওয়া এলেই দেখা যায় যে পৃথক উত্তরবঙ্গের একটা দাবি ওঠে। সেটা কি উত্তরবঙ্গের জন্য ভালো? সেটাকে কি সমর্থন করেন? সেটা কি বিজেপি পার্টি যত কিছু কথাই বলুক না কেন, বিজেপি পার্টি 3টে কথা বলছে।
এক নম্বর হচ্ছে গোর্খাল্যান্ড, পৃথক গোর্খাল্যান্ডের দাবির প্রতি বিজেপির পূর্ণ সমর্থন আছে। বিজেপি পূর্ণ সমর্থন মানে বিজেপি জানে এটা অ্যাচিভেবল নয়। বিজেপি একটা নতুন কথা বলা শুরু করেছে, এই লাদাখের মতন উইদাউট অ্যাসেম্বলি একটা ইউটি করা হবে। বিশেষ করে এই ইউটিটা করা হবে বিহারের একটা অংশ নিচ্ছে, শিলিগুড়ি করিডরকে। আবার এই বিজেপি বহুদিন পর্যন্ত প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কুচবিহারকে একটা আলাদা রাজ্য করা হবে বা ইউটি করা হবে। ইউটি করা তো ঘোষণাও করে দিয়েছে। তো বিজেপি জানে যে এগুলো পারবে না তারা, কিন্তু বিজেপি শুধুমাত্র মানুষের এই আবেগকে ব্যবহার করে এখানে রাজনীতি করেছে, পুরো আবেগ, আবেগকে অপব্যবহার করেছে। বিজেপি বলুক না, বিজেপি আমি বিজেপির আজকে যে এমপি সরকারে শিলিগুড়িতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সে বলে এখানে একজন দার্জিলিংয়ের এমপি আছে, তার কোনো পারফরমেন্সই ছিল না গত কয়েক বছর। 3 বার তিনি জিতেছেন, 2 বার জিতেছেন বিজেপির হয়ে। কুচবিহার, জলপাইগুড়ি, মালদা প্রচুর বিজেপি বোধ হয় 7-8জন জিতেছে। তাদের কোনো পারফরমেন্স আছে? বিজেপির কোনো পারফরমেন্স নেই। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে যেহেতু সরকারটা হয়েছে বলে পারলে একজন দেখাচ্ছে যেন বিজেপি এমপিরাই বোধহয় সরকারটা চালাচ্ছে। আচ্ছা, এই যে বাজেটটা করেছে, এই বাজেটের মধ্যে কি কোনো জায়গায় কিছু দেখিয়েছে যে আমার এরকমভাবে আয় হবে, আমি এরকমভাবে ব্যয়টা আমার এরকম হবে? টোটালটা হচ্ছে স্টেটমেন্ট। ব্যয়টা মানেটা কি? এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ সেন্ট্রাল এক্সপেন্ডিচার। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার কী কী এক্সপেন্ডিচার করবে তার একটা স্টেটমেন্ট। এছাড়া এটা কী আছে এর মধ্যে? যতগুলো কথা বলেছে তো ওটা তো কেন্দ্রীয় প্রকল্পের কথা বলেছে। কি কোথার থেকে তো কিছু না কিছু জায়গা থেকে তো টাকাটা। আর তৃণমূল কংগ্রেস কি করেছিল? তৃণমূল কংগ্রেসের যেটা করেছিল সেটা প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের খুবই, যেটা তৃণমূল কংগ্রেস মদ ছাড়া কোথাও আর হচ্ছে লোনের টাকা, ঋণ 8 লক্ষ টাকায় গিয়ে পরিণত হয়েছে। তার মানে তৃণমূলের পুরোটাই ছিল কেন্দ্রীয় সরকারের একটা অনুদানটা তখন অনেক বেড়েছিল, আমাদের সময় এতটা ছিল না। কেন্দ্রের টাকাটা বেড়েছে 1। 2 নম্বর হচ্ছে তারা হচ্ছে মদের থেকে একটা অনেক মদের লাইসেন্স দিয়ে তারা আদায় করেছিল। আর তৃতীয়ত হচ্ছে তারা প্র্যাকটিক্যালি এই যে একটা যে ঋণ নিয়েছে বাজার থেকে, মার্কেট লোন, এটা করে তৃণমূল কংগ্রেস করেছিল। তারপরে পশ্চিমবঙ্গটাকে একেবারে ফেলে দিয়েছে একটা ঋণের কী বলবো এটাকে, ডেপ ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এই বাজেটের মধ্যে তারা একটা দেখাতে পেরেছেন এই ডেপ ট্র্যাপ থেকে আমরা কীভাবে বের করবে রাজ্যটাকে। কোনো ইঙ্গিত আছে তার মধ্যে? কোনো ইঙ্গিত নাই। এমপ্লয়মেন্টের জন্য, প্রোডাকশান বেস ইন্ডাস্ট্রির জন্যে কী করা যেতে পারে কোনো ইঙ্গিত আছে তার মধ্যে? উত্তরবঙ্গের বিষয়টা যেটা আছে, এটা তো হতে পারে একটা এইমসের কথা তো আগে উঠেছে, একটা তো আইআইটি এইমস তো বাজেটে ছিল, এবারে এটা তো বাজেটে হতো, এটা ছিল। কিন্তু সেইটা তো পুরোপুরি তৃণমূলের একটা, কেন্দ্রের সরকারের একটা, সেটা নিয়ে এত বাবা ও এখানে তুমি নিজে কি করতে দেখাও না। তুমি নিজে কি করছো, কোথায় দেখাবো? সেজন্য এরকমভাবে কিছুদিনের জন্যে কিছু লোককে তারা ভুল বুঝিয়ে রাখতে পারে, কিন্তু দীর্ঘদিনের জন্য বহু মানুষকে কিন্তু ভুল বুঝিয়ে রাখতে পারে। ফলের পরে শঙ্কর ঘোষের সঙ্গে কথা হয়েছে? না, আমার সাথে একদিন আমি যখন অসুস্থ ছিলাম ও আমাকে দেখতে এসেছিল, তখন ওই মুখ্যমন্ত্রী লাইভ করে দিয়েছিল, আমি কথা বলেছি। মুখ্যমন্ত্রী কি বললেন? তাদের সুস্থ হয়ে যান, দেখা সাক্ষাৎ করার বলেছিল যে একবার শিলিগুড়িতে আপনার সঙ্গে দেখা করে যাবো, মধ্যে আসেনি। আমার কেউ অন্য পার্টির রাজনৈতিক নেতা হয় বলে তার সঙ্গে আমি কথা বলবো না সেটা তো না, সবার সঙ্গেই কথা বলবো। তৃণমূলের যারা আছে, এই যে কংগ্রেসের সভাপতি সে জেলার, সেই তো ছিল আমার সঙ্গে দেখা করতে। আমার শিলিগুড়িতে ওরকম রাজনীতিটাও নাই যে অন্য পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আমার এখানে কোনো পলিটিক্যাল সৌজন্যের রাজনীতি বরাবর তো বাংলা দেখে এসেছে, সবার সঙ্গে করে।
এগুলো ভাবি। শঙ্কর ঘোষকে নিয়ে কি মত হয়? এটাই শেষ প্রশ্ন, যে তিনি একসময় বামপন্থী ছিলেন, এখন তিনি মন্ত্রী হয়েছেন, আপনি বলছিলেন উত্তরবঙ্গ থেকে একাধিক মন্ত্রী পেয়েছেন, তো শঙ্কর ঘোষকে নিয়ে কি মতামত আপনার? আমার বড় মনে হয় ও যখন পার্টিতে ছিল তখন আমি খুব ভালোবাসতাম, আমার সঙ্গে থেকে ও রাজনীতি শিখেছে। এখন এমন একটা পার্টিতে গেছে, এইটা আমার কাছে কখনো এক্সপেক্টেড ছিল না, বিজেপির মতন একটা পার্টি। এবং তারপরে এখন মন্ত্রীও হয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ও যে মন্ত্রিত্ব দপ্তর তাকে দেওয়া হয়েছে, যে খুব গুরুত্বপূর্ণ দপ্তর না, এটা একটা মানুষের আমাদের সময় 3টে দপ্তর থাকলে তো একটা দপ্তর যুক্ত করে দেওয়া হতো এই দপ্তরটাকে, সেরকম কিছু না। আমি শঙ্কর খারাপ ছিল, আমি এটা কখনো বলবো না, কিন্তু শঙ্করের সঙ্গে আমার লড়াইটা রাজনৈতিক এবং ইডিওলজি, যতই তার সাথে আমার অতীতের যা সম্পর্ক থাকুক, সেই লড়াইটা চলছে, সেই লড়াইটা চলবে। একদম, অনেক ধন্যবাদ অশোকবাবু আপনাকে, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম অশোক ভট্টাচার্যের সঙ্গে, তিনি জানালেন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা, উত্তরবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা। এখনকার পর্যন্ত সাক্ষাৎকার এই পর্যন্তই। আপনারা চোখ রাখুন আজকাল.in এর পর্দায়।